হ্যালো স্টুডেন্টস, আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অধ্যায় 2 অর্থাৎ অণু পরমাণু এর যে বাকি অংশটুকু ছিল অর্থাৎ অণু, কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ তোমার বইয়ের 20 পৃষ্ঠা। তো দেখো অণু কি, এবং অণু জানার আগে তোমার জানতে হবে পরমাণু কি। এর আগে কিন্তু আমি বলেছি যে মৌলিক পদার্থে যে ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে পরমাণু, অর্থাৎ মৌলিক পদার্থকে ভাঙতে ভাঙতে এক পর্যায়ে গিয়ে আমরা পরমাণু পাই, আর পরমাণু হচ্ছে খুবই ক্ষুদ্র। আমি কিন্তু এর আগের ক্লাসগুলোতে তোমাদের বলেছি যে এই পর্যন্ত বিশ্বে আমরা 118টি পরমাণু আবিষ্কার করেছি, এবং এই 118টি ভিন্ন ভিন্ন পরমাণু দিয়েই কিন্তু অসংখ্য অণু তৈরি করা যায়। এবং তোমার বইয়ের মধ্যে একটা চমৎকার উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে যে বাংলা ভাষায় বর্ণমালা হচ্ছে 50টি। এই যে এই 50টি বর্ণমালা দিয়ে কিন্তু তোমার যে অনেক অসংখ্য শব্দ তৈরি হয়। যেমন ধরো তোমার বইটাই যে লেখা হয়েছে অর্থাৎ ক, খ, গ, ঘ, ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত যে 50টি বর্ণমালা, সেই 50টি বর্ণমালা দিয়ে কিন্তু আমরা বিশাল বিশাল রচনা, পুরো একটি বই লিখি, অথবা আমরা অসংখ্য শব্দ তৈরি করি। সেমভাবে কিন্তু এই 118টি পরমাণু যুক্ত হয়ে কিন্তু অণু গঠন করে, এবং অসংখ্য এরকম অণু গঠন করে, এবং এই অণুগুলোর সমন্বয়ে আবার পদার্থ তৈরি হয়। যেমন পানি হচ্ছে একটি তরল পদার্থ, আর এই পানির সংকেত হচ্ছে H2O। এই যে H2O এটা কিন্তু হচ্ছে অণুর সংকেত। তো H2O হচ্ছে মূলত অণুর সংকেত। এবং তুমি যদি এই পানিকে বিশ্লেষণ করতে করতে, ধরো পানিকে তুমি ভাঙতে ভাঙতে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে জুম করতে করতে একসময় কি পাবে, যে 2টা হাইড্রোজেন এবং অক্সিজেনের অণু পাবে, সবচেয়ে ক্ষুদ্র একটি অণু পাবে। এবং এই অণুকে যদি আরও ভাঙো, ধরো যে অণুকে ভাঙলে কি পাবো, পরমাণু পাবো। কয়টা পরমাণু পাবো? এই যে দেখো 2টা হাইড্রোজেনের পরমাণু পাবো, 2টা হাইড্রোজেনের পরমাণু পাবো, এবং অক্সিজেনের একটি পরমাণু পাবো। আমরা যখন পরমাণুর পর্যায়ে চলে যাব তখন কিন্তু আর সেটা পানি থাকবে না, অর্থাৎ সেখানে কিন্তু পানির বৈশিষ্ট্য আর বিদ্যমান থাকবে না, যতক্ষণ পর্যন্ত এই পরমাণুগুলো যুক্ত হয়ে এই যে H2O গঠন করছে অর্থাৎ অণু হিসেবে আছে, ততক্ষণ কিন্তু সেটা পানি রয়েছে। এবং যখনই আমরা এই অণুটাকে ভেঙে ফেলবো, অণুটাকে যখন আরও ভাঙতে যাব, যখন 2টা এই যে হাইড্রোজেন হয়ে যাবে এবং একটা হচ্ছে অক্সিজেন হয়ে যাবে, তখন কিন্তু এরা স্বাধীনভাবে বিরাজ করবে প্রকৃতিতে, তখন তার ভিতরে আর পানির বৈশিষ্ট্য পাওয়া যাবে না। এবং এই যে হাইড্রোজেনটা কিন্তু তোমার স্বাভাবিক যে তাপমাত্রা সেটাতে কিন্তু গ্যাস হিসাবে থাকে, অর্থাৎ এরা কিন্তু H2 আকারেই থাকে। এটা হচ্ছে হাইড্রোজেন। আমি বলেছি যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। পরমাণু কিন্তু তোমার মুক্তভাবে বা স্বাধীনভাবে থাকে না। তো দেখো পরমাণুগুলো কিন্তু মুক্ত বা স্বাধীনভাবে থাকে না, এগুলো কিন্তু যুক্ত হয়ে তোমার অণু গঠন করে। এই অণুগুলোর সমন্বয়ে কি গঠিত হয়? যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কোনগুলো? যে মৌলিক পদার্থ, আর মৌলিক পদার্থ নিয়ে হচ্ছে যৌগিক পদার্থ গঠিত। আমি কিন্তু এর আগের লেকচারে কিন্তু এইসব বিষয় ক্লিয়ার করেছি। বারবার তোমার বই বলছে যে পরমাণুর শেষ কক্ষপথ, ঠিক আছে, যে ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস আর এগুলো হচ্ছে কক্ষপথ। ধরো শেষ কক্ষপথে আমি যদি ধরো তোমার এই যে এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এবং তোমার বইয়ে বারবার বলা হচ্ছে যে শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস দিয়ে কিন্তু পরমাণু কতটা সক্রিয় সেটা নির্ভর করে। এবং সক্রিয় কীভাবে বুঝবো? সক্রিয় তখনই হবে যখন হচ্ছে তার, ধরো সাপোজ যে তার দ্বিতীয় কক্ষপথে কিন্তু সর্বোচ্চ যেই ইলেকট্রন থাকা সম্ভব সেই কয়টা ইলেকট্রনই রয়েছে, এবং যেহেতু তার ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে তাই সে হচ্ছে কম সক্রিয়, সে অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করবে না। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন কিন্তু যুক্ত হয়ে একটি পানির অণু গঠন করেছে। কেন? কারণ হাইড্রোজেনের শেষ কক্ষপথে কিন্তু তোমার একটা ইলেকট্রন রয়েছে, এবং অক্সিজেনের শেষ কক্ষপথে কিন্তু তোমার 6টি ইলেকট্রন রয়েছে, যার কারণে যেহেতু তার শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে, তার আর 2টি ইলেকট্রন প্রয়োজন। এবং এই 2টি ইলেকট্রন কিন্তু এই হাইড্রোজেনের সাথে যখন অক্সিজেন যুক্ত হয় তখন কিন্তু তার 2টি ইলেকট্রন হয়ে যায়, তারা কিন্তু ইলেকট্রন শেয়ার করে এখানে। কিন্তু যে সকল পরমাণুর ধরো যেরকম শেষে 8টা থাকে, অক্সিজেনের এবং হাইড্রোজেনের কিন্তু শেষে 8টা ছিল না, কিন্তু এই যে এই পরমাণু এটা হচ্ছে নিয়নের একটা পরমাণু। তো এই নিয়নের কিন্তু সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রয়েছে, যার কারণে সে কিন্তু একদমই সক্রিয় না, সে হচ্ছে নিষ্ক্রিয়। কারণটা হয়তো তোমরা
বুঝতে পেরেছো। নিষ্ক্রিয় কারণ হচ্ছে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। এর আগের লেকচারগুলোতে আমি কিন্তু বারবার বলেছি। আর যদি এরকম না থাকে, ধরো যে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন না থাকে, তাহলে কিন্তু সে সক্রিয় হয়। তখন সে চেষ্টা করে যে অন্য কারোর সাথে, অন্য কোনো পরমাণুর সাথে বন্ধুত্ব করার জন্য, বন্ধুত্ব করার মাধ্যমে তাদের থেকে সেই ইলেকট্রনটা যেন সে তার সর্বশেষ কক্ষপথে নিয়ে আসে। এবং নিয়ে কিন্তু এই যে দেখো নিয়নের মতো সবাই কিন্তু চায় যে তাদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকুক, এবং এভাবে কিন্তু সবাই নিষ্ক্রিয় হতে চায়। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে আমি বলছি। এটা হচ্ছে অক্সিজেনের একটা পরমাণু, এটা হচ্ছে হাইড্রোজেনের একটা পরমাণু। তো দেখো হাইড্রোজেনের একটা পরমাণু এখানে, কিন্তু আমরা ধরো যে গঠন H2O গঠন দেখব। H2O গঠনের মধ্যে কি রয়েছে? দুইটা হাইড্রোজেনের পরমাণু রয়েছে এবং একটা অক্সিজেনের পরমাণু রয়েছে। তো এখন তারা কিন্তু এই অণু, এটা হচ্ছে অণু, তো এরা হচ্ছে পরমাণু। তো এই পরমাণু মিলে একটি অণু গঠন করবে। দেখি আমরা চিত্রের মাধ্যমে যে তারা কিভাবে এই বন্ধনটা গঠন করে। তো এই ইলেকট্রন বিন্যাস কিভাবে করে এটা কিন্তু আমি আমার আগের লেকচারগুলোতে তোমাদের দেখিয়েছি। যারা করনি তারা কিন্তু এটা করে আসবে। দেখো এখন কি দুইটা হাইড্রোজেন লাগবে। এটা হচ্ছে হাইড্রোজেনের একটা পরমাণু। তো এই যে দেখো এখানে এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথ, এবং এখানে আরেকটা হাইড্রোজেন, এবং এটা হচ্ছে নিউক্লিয়াসটা একদম মাঝখানে থাকবে। তো দেখো আমরা জানি হাইড্রোজেনের কিন্তু একটা ইলেকট্রন থাকে। হ্যাঁ, তো এই যে হাইড্রোজেনের ইলেকট্রনটা এই যে এখানে ওর সাথে শেয়ার করবে, এবং এখানে এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে ওর সাথে শেয়ার করবে, যার কারণে দেখো এই যে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়েছে। যার কারণে দেখো এই যে হাইড্রোজেন থেকে এই যে অক্সিজেন সে কিন্তু একটা করে ইলেকট্রন পেল, এবং ইলেকট্রন পেয়ে দেখো তার সর্বশেষ কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন পূর্ণ হয়েছে। দেখো 2, 4, 6 এবং 8। এভাবে কিন্তু এই যে অক্সিজেন পরমাণুটা স্থিতিশীল হয়েছে, এবং এভাবে কিন্তু অণুটা গঠন, এভাবে কিন্তু H2O অর্থাৎ পানির অণু গঠিত। আমি যে একটু আগে তোমাদের নিয়নের কথা বললাম, তোমার বইয়ের মধ্যে আরও কিছু নিষ্ক্রিয় গ্যাসের কথা বলা হয়েছে। ওই নিষ্ক্রিয় গ্যাসগুলো কি কি তোমার বই যেহেতু বলেছে তুমি নাম মনে রাখবে। 1 নম্বর হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে আর্গন, ক্রিপ্টন, জেনন। তো দেখো এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এবং তুমি যদি এগুলার ইলেকট্রন বিন্যাস করো, পর্যায় সারণীতে কিন্তু ওদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, সেই অনুসারে ইলেকট্রন বিন্যাস করো, তাহলে দেখবে যে প্রত্যেকের শেষ কক্ষপথে কিন্তু তোমার 8টি ইলেকট্রন রয়েছে। শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে। আর হিলিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 2, তাই হিলিয়ামের শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে। হিলিয়ামের ক্ষেত্রে যেহেতু একটা কক্ষপথ রয়েছে, তাই হিলিয়ামের ক্ষেত্রে সেই প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন তার পূর্ণ রয়েছে, যার কারণে হিলিয়াম গ্যাস হচ্ছে নিষ্ক্রিয়। নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, তো তুমি সেটা হচ্ছে নিজে করবে। এটা তোমাকে আমি বাড়ির কাজ দিলাম যে এটা নিজে তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখবে। এবং আরও কিছু ভিআইপি মৌল রয়েছে যে তাদের ভেতরে খুব অহংকার থাকে। তারা কিন্তু ধরো কারোর সাথে অণু গঠনে ইচ্ছুক নয়। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, এরা হচ্ছে তোমার অণু গঠন করলো। হ্যাঁ, আর এরা তো করবেই না, কারণ হচ্ছে এরা হচ্ছে নিষ্ক্রিয়, তাদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ রয়েছে। কিন্তু এরকম অনেক পরমাণু রয়েছে যাদের ধরো যে সর্বশেষ কক্ষপথে কিন্তু তোমার 8টা ইলেকট্রন থাকে না, কিন্তু তাও তারা যৌগ গঠনে ইচ্ছুক নয়। তো এদেরকে আমরা বলি হচ্ছে অভিজাত মৌল, খুবই লাক্সারিয়াস মৌল। তারা কারোর সাথে অণু গঠনে ইচ্ছুক নয়। এই সকল পরমাণু কিন্তু অণু গঠন করে না। তারা হচ্ছে এই সকল পরমাণু একটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো। আমরা যে হীরা ব্যবহার করি, এই হীরা কিন্তু মূলত হচ্ছে যে কার্বন থেকে তৈরি, অর্থাৎ হীরার মধ্যে কিন্তু অনেকগুলো কার্বন পরমাণু রয়েছে। এবং এই কার্বন পরমাণু কোথা থেকে পাওয়া যায় জানো? কয়লার মধ্যে এই কার্বন থাকে, এবং কয়লার মধ্যেও কিন্তু কার্বন থাকে। এবং আমরা জানি হীরা কিন্তু তোমার কয়লার খনিতেই পাওয়া যায়। এবং একটা জিনিস জেনে একটু অবাক হবে, সেটা হচ্ছে যে মানুষ যখন মারা যায়, আমরা মানবদেহ কিন্তু এই কার্বন পরমাণু দিয়েই গঠিত। অর্থাৎ মানুষদেরকে তুমি যদি পোড়াও এবং পুড়ে যখন মানবদেহ ছাই হয়ে যায়, তখন কিন্তু এই ছাইগুলো কিন্তু কার্বন পরমাণু দিয়ে গঠিত। তো উন্নত দেশগুলোতে কিন্তু এই মৃতদেহের ছাই থেকে কিন্তু তোমার হীরা তৈরি করা হয় এবং প্রিয় মানুষকে উপহার দেওয়া হয়।
তো দেখো আমি যে কথাগুলো বলেছি তোমার বইয়ে কিন্তু সেই সেম কথাগুলোই বলেছে, তোমার বইয়ে অনেক এক্সট্রা লাইন রয়েছে। তো সব লাইন তোমার পড়ার প্রয়োজন নেই, আমি গুরুত্বপূর্ণ লাইনগুলো হাইলাইট করে দিচ্ছি, যেগুলো পড়লেই তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বাংলা বর্ণমালায় মাত্র 50টি ভিন্ন ভিন্ন বর্ণ থাকে, কিন্তু 50টি বর্ণ দিয়ে অসংখ্য শব্দ তৈরি করা যায়। হ্যাঁ, একইভাবে দেখো 118টি ভিন্ন ভিন্ন পরমাণু দিয়ে অসংখ্য অণু তৈরি করা যায়, এবং অণুগুলো হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক, যেখানে যৌগিক পদার্থে সব গুণাবলী থাকে। 2 বা 2-এর অধিক পরমাণু 2 বা 2-এর অধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করে, বা সেটাকে অণু বলি। যেমন উদাহরণ হিসেবে তারা বলেছে, আমি যে উদাহরণটা দিয়েছি সেটাই দেখো, পানি তৈরি হয় অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস দিয়ে। আমরা যদি 1 ফোঁটা পানি নিয়ে সেটাকে বিভক্ত করতে থাকি, তাহলে শেষ পর্যন্ত আমরা পানির একটি অণুতে পৌঁছাবো, এবং এই অণুতেও কিন্তু পানির গুণাবলী পাওয়া যাবে। এবং সেটাকে যদি আরও বিভক্ত করি, তাহলে পানির অণু থাকবে না, এবং অণুটা ভেঙে 2টা পরমাণুতে বিভক্ত হয়ে যাবে। একটা হবে হাইড্রোজেনের পরমাণু, একটা হচ্ছে অক্সিজেনের পরমাণু। এবং দেখো, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ দুইটিতেই কিন্তু অণু থাকা সম্ভব। আমাদের পরিচিত হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন গ্যাসের বেলায় সেগুলো আলাদা আলাদা পরমাণু হিসেবে থাকে না, সবসময় 2টি পরমাণু একত্র হয়ে থাকে। আর যে হাইড্রোজেন যে গ্যাস, সেটা H2 আকারে থাকে, তখন আমরা সেটাকে গ্যাস বলবো। অক্সিজেন O2 আকারে থাকে, অর্থাৎ 2টা অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে, এগুলো হচ্ছে পরমাণু। 2টা অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে একটা অক্সিজেনের অণু গঠন করে, এটা হচ্ছে অণু। আবার নাইট্রোজেনের বেলাও কিন্তু সেম, 2টা নাইট্রোজেনের পরমাণু যুক্ত হয়ে একটা নাইট্রোজেনের অণু গঠন করে। পরমাণুগুলো সাধারণভাবে মুক্ত থাকে না, সেগুলো অন্য পরমাণুর সাথে, বললাম না যে পরমাণু কিন্তু মুক্তভাবে থাকে না, সেগুলো অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অণু কিংবা যৌগিক পদার্থ হিসেবে থাকে। তবে এর মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে। পরমাণুর শেষ কক্ষপথে দেখো, পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস দিয়ে পরমাণু কতটুকু সক্রিয় সেটা নির্ধারণ করা যায়। পরমাণুর বিভিন্ন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকবে সেটি পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসারে আমরা বের করতে পারি। কাজে শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকা সম্ভব, এই যে দেখো, শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকা সম্ভব সবগুলোই যদি পূর্ণ হয়ে যায়, তাহলে সেই পরমাণুটি অন্য পরমাণুর সাথে অন্য পরমাণুর সঙ্গে ইলেকট্রন বিনিময় করে সেগুলোর সঙ্গে যুক্ত হতে চায় না। কাজে সেই পরমাণুগুলোকে আমরা এই যে দেখো নিষ্ক্রিয় পরমাণু বলি, যেটা আমি একটু আগেই বললাম। নিষ্ক্রিয় এবং সেগুলো গ্যাস হিসেবে থাকে, যেমন হিলিয়াম, আর্গন, নিয়ন, জ্যানন ইত্যাদি। এই ধরনের এরা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ। দেখো, এই গ্যাসগুলো অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অণু কিংবা যৌগিক পদার্থ না হয়ে মুক্ত পরমাণু হিসেবেই থেকে যায়, অর্থাৎ এরা কিন্তু অণু গঠন করতে চায় না, এরা কিন্তু করে না। আবার মৌলিক পদার্থের অনেক পরমাণু, দেখো মৌলিক পদার্থের অনেক পরমাণু একসঙ্গে থাকলেই কিন্তু সেগুলো দিয়ে সবসময় অণু গঠন হয় না। যেমন দেখো, সোনা, রূপা, লোহা, এরা হচ্ছে অভিজাত, খুব লাক্সারিয়াস, খুব দামি, নিজেদের খুব দামি মনে করে, যার কারণে এরা কিন্তু দেখো এই ধাতুগুলো পরমাণুগুলো দৃঢ়ভাবে সংযুক্ত থাকে এবং সেগুলোর বাইরের কক্ষপথে প্রায় মুক্ত ইলেকট্রন থাকে এবং সব পরমাণু ভেতরে ঘুরে বেড়ায়, কিন্তু সেগুলো অণু তৈরি করে না। আবার এই দেখো, হীরার ক্যালাসেও কিন্তু এই যে কার্বনের পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে স্ফটিক তৈরি করে, কিন্তু অণু তৈরি করে না। এবার আমরা দেখব তোমার বইয়ের 21 পৃষ্ঠার কঠিন, তরল এবং গ্যাস। তো আমরা কিন্তু বাচ্চাকাল থেকে পড়ে আসছি যে পদার্থ হচ্ছে 3 প্রকার: কঠিন, তরল এবং গ্যাস। তো দেখো, স্বাভাবিক তাপমাত্রায় যে জিনিসটা ধরো কঠিন থাকে সেটাকে আমরা কঠিন পদার্থ বলি। যেমন হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় পানি কিন্তু তোমার তরল থাকে, তখন আমরা সেটাকে পানি বলি। আবার স্বাভাবিক তাপমাত্রায় যেটা গ্যাস থাকে সেটাকে আমরা গ্যাস বলি। এখন কেন আমি স্বাভাবিক তাপমাত্রায় বলছি, কারণ হচ্ছে আমি যখন তাপমাত্রা বাড়াবো বা কমাবো তখন কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন হয়। তাপমাত্রা বাড়ালে বা কমালে পদার্থের অবস্থা পরিবর্তন হয়। এবং কিভাবে আমরা সেই জিনিসটা, আমরা সবচেয়ে বহুল পরিচিত যে উদাহরণ সেটা দিই। ধরো একটা বরফ, এটা কিন্তু একটা কঠিন পদার্থ। তো
তো বরফকে যখন তুমি তাপ দিবে তখন সেটা কি হবে, সেটা অবশ্যই লিকুইড হয়ে যাবে। এবং যখন সেটাকে তুমি আরও তাপ দিবে তখন সেটা কি হবে, তখন সেটা বাষ্প হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু তাপের প্রভাব লক্ষণীয়। তুমি যখন তাপ বৃদ্ধি করছো তখন সেটা বাষ্পে পরিণত হচ্ছে। এবং সেমভাবে তুমি যখন তাপটা সরিয়ে নিবে, অর্থাৎ বাষ্পকে তুমি যখন ঠান্ডা করবে তখন কিন্তু সেটা আবার তরলে পরিণত হবে। আবার তরলকে যখন আরও ঠান্ডা করবে তখন কিন্তু সেটা বরফে পরিণত হবে। কোনো কোনো পদার্থ কঠিন, কোনো কোনো পদার্থ তরল, আবার কোনো পদার্থ কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে। আর এই তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে তুমি কঠিন, আবার কখনো তরল এবং গ্যাসীয় অবস্থায় রূপান্তর করতে পারবে। আমরা কিন্তু জানি যে অণুপরমাণু নামক খুবই ক্ষুদ্র এক ধরনের কণা নিয়ে এই পদার্থগুলো কিন্তু তৈরি। কোনো একটি পদার্থ কঠিন অবস্থায় আছে, তরল অবস্থায় নাকি গ্যাসীয় অবস্থায় আছে সেটি নির্ভর করছে অণুগুলোর অবস্থার উপর। যেমন দেখো, এটা হচ্ছে একটা কঠিন পদার্থ। তো কঠিন পদার্থকে তুমি যদি একটু জুম করে দেখো, দেখবে যে কঠিন পদার্থের এই যে কণাগুলো, এই কণাগুলো কিন্তু একে অপরের খুব কাছাকাছি অবস্থান করছে এবং তাদের মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু খুব কম। এবং তারা একে অপরের খুব কাছাকাছি অবস্থান করায় তারা কিন্তু খুব সহজে তোমার দেখো নড়তে পারবে না, অর্থাৎ তারা কিন্তু বেশি একটা নড়াচড়া করতে পারবে না, খুব কাছাকাছি এবং খুব মজবুতভাবে একে অপরের সাথে লেগে আছে। এবং এরকমভাবে যদি কণাগুলো বিন্যস্ত থাকে তাহলে আমরা সেটা বুঝবো হচ্ছে সেটা কঠিন অবস্থায় আছে। সেকেন্ড কেসে এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন এই কণাগুলোর দূরত্ব এই কঠিন পদার্থ থেকে একটু বৃদ্ধি পাবে, অর্থাৎ তাদের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হবে, তখন সেটা হচ্ছে তরল অবস্থায় পরিণত হবে। তরল অবস্থায় কিন্তু পদার্থের কোনো আকার থাকে না। এখন আকার এই জিনিসটা কি, এটা হচ্ছে মূলত তোমরা বাংলা থেকে অনেক সময় ইংলিশে বেশি বুঝো, তো সেটা হচ্ছে শেপ। আমরা তো শেপ বুঝি না, যেমন ধরো এই কলমটা একটা শেপ রয়েছে, এই খাতার একটা শেপ রয়েছে, বা ধরো যে এই হাইলাইটারটার একটা শেপ রয়েছে, অর্থাৎ একটা আকার রয়েছে। এবং আয়তন কি, আয়তন হচ্ছে সে যতটুকু জায়গা দখল করবে। তো দেখো এই মার্কারটা কিন্তু কঠিন পদার্থ এবং এটার কিন্তু একটা শেপ রয়েছে, একটা আকার রয়েছে এবং সে কিন্তু একটা জায়গা দখল করেছে এবং তার আয়তন রয়েছে। পানির কিন্তু আয়তন রয়েছে, ধরো যে তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রের মধ্যেই সে একটা নির্দিষ্ট আয়তন জুড়ে থাকবে, একটা নির্দিষ্ট জায়গা জুড়ে থাকবে। তুমি যদি একটা গ্লাস নাও এবং অল্প একটু পানি ভরো, সে অল্প একটু জায়গার মধ্যেই কিন্তু সে অবস্থান করবে এবং সে অল্প একটু জায়গা দখল করবে, এটা হচ্ছে তার আয়তন। কিন্তু তরল পদার্থের কিন্তু আকার নেই। তুমি যদি এটাকে ছেড়ে দাও, এটাকে কোনো ফর্মে ক্রিয়েট করতে পারবে, তার কোনো, তোমরা হয়তো নাম শুনেছ অ্যামিবা, ঠিক আছে, আর না শুনলে জেনে নিবে। অ্যামিবা হচ্ছে একটা প্রাণী, তো সে কিন্তু তার দেহটাকে পরিবর্তন করতে পারে, তার আকৃতি চেঞ্জ করতে পারে, তার কোনো নির্দিষ্ট আকার থাকে না। তো সেমভাবে এই তরল পদার্থের কিন্তু কোনো আকার থাকে না, যেহেতু তার কণাগুলোর মধ্যে দূরত্বটা একটু বেশি থাকে, যার কারণে তারা কিন্তু সহজে মুভমেন্ট করতে পারে। গ্যাসীয় পদার্থের গঠন, গ্যাসীয় পদার্থে যে অণুগুলো সেগুলো কিন্তু খুবই দূরে দূরে থাকে, একটা থেকে আরেকটা অনেক দূরত্ব বেশি থাকে, যার কারণে কণাগুলো কিন্তু প্রায় মুক্ত অবস্থায় থাকে। এখানে কিন্তু কণাগুলো তাও একে অপরের খুব কাছাকাছি ছিল, এখানে একটু দূরত্ব বেশি এবং এখানে কিন্তু প্রায় মুক্ত অবস্থায়, অর্থাৎ একটা অন্যটার থেকে অনেক দূরত্বের কিন্তু কোনো আকারও নেই, কোনো আয়তনও নেই। অর্থাৎ এটাকে তোমার কোনো শেপের মধ্যে দিতে পারবে না এবং তুমি যদি একটা পাত্রে রাখো সে কিন্তু সম্পূর্ণ আয়তন দখল করবে, অর্থাৎ তার কোনো নির্দিষ্ট আয়তন নেই। আমি বলছি কোনো নির্দিষ্ট আয়তন নেই, তার আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আয়তন নেই। দেখো এই গ্যাসীয় পদার্থের কণাগুলো কিন্তু অন্য যে দুইটা পদার্থ তাদের তুলনায় কিন্তু এই গ্যাসীয় পদার্থের কণাগুলো, আমি যে কথাগুলো বলেছি তোমার বইয়ে কিন্তু সেম কথাগুলোই জাস্ট বলা আছে। সাধারণ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, কোনো পদার্থ তরল, আবার কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কখনো কঠিন, কখনো তরল, কখনো গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা সম্ভব। অণু পরমাণু নামে খুবই ক্ষুদ্র এক ধরনের কণা দিয়ে পদার্থ তৈরি।
এই কণাগুলো একটি পদার্থে কিভাবে থাকে তার উপর নির্ভর করে সেটিকে তরল, কঠিন নাকি গ্যাস। যেমন আমি তোমাকে যদি বলি যে এটা কি, এটা পদার্থের কোন অবস্থা, তখন তুমি কিভাবে বুঝবে? তুমি বুঝবে অণু, পরমাণু অথবা এই কণার অবস্থান দেখে বা দূরত্ব দেখে। যেমন এখানে কিন্তু কণাগুলো খুব পাশাপাশি অবস্থান করছে, একদম লাগালাগি অবস্থায়, সুতরাং এটা হচ্ছে কঠিন। আবার যদি জিজ্ঞেস করি এটা কোন পদার্থ, তুমি বলবে এটা গ্যাসীয় পদার্থ। কেন? কারণ এখানে পরমাণুগুলো খুব দূরে দূরে অবস্থান করছে। অণু পরমাণুগুলোকে একসাথে আমরা কণা বলছি। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কঠিন, তরল কিংবা গ্যাস হিসাবে থাকতে পারে। দেখো সেম কথা আরেকবারও বলেছে যে অণুগুলোর অবস্থার উপর নির্ভর করে এটি কি বরফ, পানি নাকি জলীয় বাষ্প। কঠিন পদার্থের কণাগুলো কিন্তু খুব কাছাকাছি অবস্থান করে এবং নির্দিষ্ট অবস্থানে থাকে। একটি সাপেক্ষে অন্যটি নড়তে পারে না, তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে। কাছাকাছি থাকার কারণে কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এগুলো সংকুচিত হয় না। চাপ প্রয়োগ করলে সহজে সংকুচিত হয় না, গ্যাস কিংবা তরলের মতো প্রবাহিত হয়ে যায় না। তরল পদার্থ যখন তরল অবস্থায় থাকে তখন কণাগুলো তুলনামূলকভাবে কাছে হলেও একটা কণা অন্য কণার সাপেক্ষে নড়তে পারে। একটু স্পেস থাকে মাঝখানে, নির্দিষ্ট আয়তন থাকলেও কোনো আকার থাকে না। তরল সহজেই প্রবাহিত হয় এবং তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। তুমি ধর একটা 7 আপের বোতলে রাখলে এক আকার ধারণ করবে, একটা জগে রাখলে অন্য আকার, মগের মধ্যে রাখলে অন্য আকার ধারণ করবে। তরল পদার্থের কণাগুলো কাছাকাছি থাকায় সেগুলোর মধ্যে ফাঁকা জায়গা নেই বলে চাপ দিলে সেগুলো সংকুচিত করা যায় না। আচ্ছা, ধরো যে আমরা কখন সংকুচিত করতে পারবো? আমরা যখন চাপ দিব তখন সেখানে স্পেস থাকতে হবে অবশ্যই। যদি সেখানে ফাঁকা জায়গা থাকে তাহলে কিন্তু আমরা চাপ দিতে পারবো, চাপ দিয়ে সংকুচিত করতে পারবো। যেমন ধরো গ্যাসের ক্ষেত্রে এই গ্যাসগুলোকে আমি কিন্তু দুই সাইড থেকে চাপ দিয়ে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা আনতে পারবো, কারণ হচ্ছে তাদের মধ্যে ফাঁকা জায়গা রয়েছে। পদার্থের মধ্যে তো কোনো তোমার জায়গাই নেই, সবগুলো একদম জায়গা ফিল আপ হয়ে গেছে, যার কারণে এদেরকে চাপ দিলে সংকুচিত হতে চায় না। যখন কোনো পদার্থ গ্যাস অবস্থায় থাকে তখন তার কণাগুলো মুক্ত অবস্থায় থাকে। হ্যাঁ, আমি যে কথাটা বলছি না যে পদার্থ গ্যাস অবস্থায় থাকলে কণাগুলো মুক্ত অবস্থায় থাকে, দেখো প্রায় মুক্ত, দূরে দূরে, একটি থেকে অন্যটি দূরত্ব হয় বেশি, সেজন্য সেগুলোর মধ্যে নিয়মিত কোনো যে আকার, আয়তন নেই। গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরো আয়তন দখল করে। গ্যাসের কণাগুলোর মাঝখানে পুরো আয়তন দখল করে। এখানে দেখো আয়তন কিন্তু সে পুরাটা দখল করে নিয়েছে, তার নির্দিষ্ট কোনো আয়তন নেই। যেমন ধরো যে কঠিন পদার্থকে আমি রাখলাম, সে এইটুকু জায়গায় থাকবে, আবার তরল পদার্থকে রাখলাম, ধরো যে সে এইটুকু জায়গার মধ্যে থাকবে। আচ্ছা, গ্যাসের কণাগুলোর মাঝখানে অনেক জায়গা, দেখো গ্যাসের কণাগুলোর মাঝখানে অনেক জায়গা বলে চাপ প্রয়োগ করে সেগুলোকে সংকুচিত করা যায়। দেখেছো, এই কথাটাই বললাম একটু আগে। তো গ্যাসের কণাগুলো অন্য কণার সাপেক্ষে ছুটতে পারে বলে গ্যাস সহজেই প্রবাহিত হয়। তাদের মধ্যে যেহেতু দূরত্ব বেশি বা গ্যাপ বেশি, যার কারণে তারা কিন্তু সহজেই প্রবাহিত হতে পারে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে এবং নেক্সটে এরকম আরও ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটা প্রেস করে রাখবে।